আমার না রিস্ক নিতে বড় ভালো লাগে। যতক্ষণ না আগুনে পা দেবো না ততক্ষণ আমি থোড়ি বুঝবো যে এর পরে কি আছে। আমি সবসময় আমার আত্মার কথাকে শুনেছি, তাই জন্য আমার চাকরিটা ছাড়তে 2 সেকেন্ড লাগেনি। আমার একটা কাজ ছিল অ্যাবর্শনের ওপর। স্বাভাবিকভাবেই কোনো ক্লাসিক্যাল ডান্সার এই সাবজেক্টটা নিয়ে ভাববে না। খুব অল্প বয়স থেকে বলে না যে শ্রেষ্ঠ জায়গায় নেচেছি, শ্রেষ্ঠ মানুষদের সঙ্গে কাজ করেছি। লন্ডনে থাকাকালীনই আমি ট্যুর করলাম আশা ভোসলেজির সঙ্গে। আমার সিলেকশন হয়েছিল আশাদির সঙ্গে 1.5 মাস আমেরিকায় ট্যুর করলাম। নাচ বিষয়টি কি শুধুই একটা শিল্প, নাকি তার চেয়ে আরো বেশি কিছু? নাচ দিয়েও কি কথা বলা সম্ভব? নাচ কি কথা বলার মাধ্যম? নাচের মাধ্যমে কি সমাজের অন্ধকার সত্যিগুলো সহজে তুলে আনা যায়? সেই গল্পই শোনাবো আজ। আমি তোমারে মাটির কন্যা, জননী বসুন্ধরা, আমি তোমারে মাটির কন্যা। খুব সুন্দর একটা গান দিয়ে আমাদের আজকের এই সাকসেস স্টোরির এপিসোডটা শুরু হলো। আর তার সঙ্গে দর্শকদের পরিচয় করাই, আর আপনাকেও বলি, আমাদের সঙ্গে আজ রয়েছেন আমাদের বিশেষ অতিথি অনুরেখা ঘোষ। অনুরেখা ম্যাম, ওয়েলকাম টু জিও বাংলা। উনি কিন্তু গান দিয়ে শুরু করলে উনি একজন সঙ্গীত শিল্পীর পাশাপাশি উনি একজন নৃত্যশিল্পীও। সাথে ওনার একটা প্রোডাকশন হাউস রয়েছে, যেখানে পোস্ট প্রোডাকশন থেকে ডিরেকশন সব কিছু উনি নিজেই করে থাকেন। তো এই যে জার্নিটা, আজকের যে জার্নিটা সকলে দেখছে, যেখানে আপনি আপনার নাচের মাধ্যমে সমাজের বেশ কিছু কথা যেগুলো হয়তো মানুষ সহজে বলে উঠতে পারে না, সেগুলোকে আপনার নাচের মাধ্যমে একটা কমিউনিকেশন হিসেবে মানুষের কাছে মানুষের কাছে নিয়ে আসছে। তো সেই জার্নিটা শুরু হয়েছিল অনেক বছর আগে। শুরু হয়েছিল একটা চাকরি ছাড়া থেকে, তাও আবার এই দেশে নয়, বিদেশে। তো লন্ডনের মাটিতে চাকরি ছেড়ে এই যে জার্নিটা আপনি শুরু করলেন, সেই শুরুর দিকের গল্পটা যদি একটু বলেন। আমাদের বাঙালি পরিবারের একটা ভীষণ নিয়ম অনুযায়ী যে পড়াশোনা করবে, ভালো পড়াশোনা করবে, যাতে খুব ভালো চাকরি পাও এবং তোমার যাতে জীবনটা একদম নিয়মের মধ্যে চলে আসে। কোনো রিস্ক নিতে গেলেই মনে হবে পারবো তো। তো সেই ক্ষেত্রে আমিও আমার জীবনটা বলবো যে আমারও ঠিক তেমনই একটা তথাকথিত শুরু হয়েছিল। আমি পড়াশোনায় বেশ ভালো ছিলাম, তো যার ফলে আমার মাস্টার্স হচ্ছে ম্যাথামেটিক্স আর কম্পিউটার সায়েন্স। তারপরে হচ্ছে জিইসি চাকরি, আইবিএম চাকরি করতে গিয়ে দেখলাম যে আমি নিজেকে হারিয়ে ফেলছি। আমার আত্মা কিছুতেই আমায় সায় দিল না। এবার আমার প্রশ্নটা হলো যে আমি কি যেমনভাবে বাড়ি গাড়ি ধন দৌলত তার পেছনে দৌড়াবো, নাকি আমার আত্মার কথা, আমার প্যাশন, অর্থাৎ আমি আনন্দে জীবন কাটাতে চাই, সেটা শুনবো। আমি সবসময় আমার আত্মার কথাকে শুনেছি, তাই জন্য আমার চাকরিটা ছাড়তে 2 সেকেন্ড লাগেনি। কারণ আমার মনে হয়েছিল যে আমি যদি নিজের জীবনকে আনন্দে ভরিয়ে দিই, আর বাকিটা ঈশ্বর আছেন, আমি খেটে অর্জন করব। তাই পিছু পা হতে আমার একবারও মনে হয়নি। নাচটা আমি শিখছি খুব অল্প বয়স থেকে, 4.5 বছর বয়স থেকে। নাচের প্রতি একটা পাগলামি, ভালোবাসা, আর প্রচণ্ড খাটবো। স্বপ্ন দেখেছি, বড় বড় ডান্সার গুরুদের দেখেছি, তো স্বপ্ন দেখেছি। তাই জন্য যখন চাকরি ছাড়লাম তখন আমি শিওর যে ঠিক চাকরিতে যেমন 8 ঘন্টা চাকরি করতে হয়, আমি 8 ঘন্টা নাচবো। 8 ঘন্টা ধরে প্র্যাকটিস করতাম। এবং তখন কি হলো, যেহেতু নিজের বিশ্বাসটা একটা সাংঘাতিক একটা প্রবল জায়গায় ছিল, আস্তে আস্তে দেখলাম যে বিভিন্ন নৃত্যের যারা উপযোগী লোক তারা আমার দরজায় চলে এলো এবং কোথাও আমাকে সুযোগ দিতে শুরু করলো। সেই মুহূর্তে আমি আমার গুরুর কথা বলবো, নাহিদ সিদ্দিকীজি। উনি পাকিস্তান থেকে, লাহোর থেকে। উনি ওনার ডান্স কোম্পানিতে আমাকে অ্যাজ এ ডান্সার নিযুক্ত করলেন।
সেই সূত্রে আমার কাজ শেখা শুরু হলো। আর আমি এক্স্যাক্টলি যেটা চেয়েছিলাম যে প্রোডাকশন করব, কিভাবে একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকে প্রোডাকশনের মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলা যায়, এবং লন্ডনের মানে বিশিষ্ট সব থিয়েটার্স, রয়্যাল ফেস্টিভ্যাল হল, বিভিন্ন থিয়েটার্সে আমার নাচার সুযোগ হলো। তখনই আমার মনে হলো যে আই এম অন দ্য রাইট পাথ। এইবার আমার লেখার একটা শখ খুব অল্প বয়স থেকে, তবে বিভিন্ন কনসেপ্টে লিখতাম। তো একটা কনসেপ্ট বলবো যে রুইন্স, অর্থাৎ আজকে চারিদিকে আমরা যদি দেখি যে এই যে হিস্টোরিক্যাল মনুমেন্টসগুলো, সেগুলো কিন্তু এক একটা রুইন্স, কিন্তু প্রত্যেকটা পাথর মধ্যে অনেক গল্প লুকিয়ে আছে। সেই রকম আমাদেরও মানসিকভাবে ইমোশনাল রুইন্স। আজকের যে টেকনোলজি, সেই টেকনোলজি যতটা ভালো করেছে, খারাপও আছে। টেকনোলজিও কিন্তু রুইন্সই ক্রিয়েট করেছে। আর তারপরে যদি দেখি যে সমাজের যে অবস্থান, যেখানে আজকে ওয়ার লাগছে, যেখানে আজকে পলিটিক্স আছে, যেখানে আজকে চারিদিকেই দেখছি রেষারেষি, কেওস, তো সেটা নিয়েছিল যে এটা সমাধান কি, এটাও একটা রুলস। তো এটাকে একটা লিখে ফেললাম। এবার লিখে ফেলার পর আমার প্রশ্ন ছিল যে আমি কি করতে চাই, লেখাটাকে কি করে মানুষের কাছে পৌঁছে দেবো। তো সেইখান থেকেই আমার একটা ডান্স প্রোডাকশনস তৈরি হয়েছে, যেটা কোথাও গিয়ে শুধু আমার কথা নয়, আমাদের সকলের কথাকে তুলে ধরে, আর কোথাও একটা স্ট্রং মেসেজ আমি দেওয়ার চেষ্টা করি। তাই আমার অডিয়েন্সের ক্ষেত্রে আমি কখনোই বলবো না যে আমি চাই না যে আমার অডিয়েন্স শুধু বলুক বাহ অসাধারণ, বাহ ভালো, বা বাহ খারাপ। আমি দুটো শুনতেই প্রস্তুত। আমি চাই যে আমার অডিয়েন্স এসে বলুক তুমি আমাদের একটা চিন্তার জায়গায় কোথাও ফেলে দিলে। এটাই আমি চাই। মানে আপনার পারফরমেন্স যাতে মানুষকে ভাবিয়ে তোলে, একদম, তাদের ইমোশনটা যাতে আপনি রিলেট করতে পারেন। একদম। এই যে জার্নিটা আপনি বললেন যে লন্ডনে শুরু করেছিলেন, তো সেই লন্ডনের জার্নিটাতে যথেষ্ট পরিচিতি আপনি পেয়েছেন, মানুষ, আপনি বললেন যে এত ভালো ভালো জায়গায় আপনি পারফর্ম করেছেন। তো সেখান থেকে যখন আবার দেশে ফেরার কথা ভাবলেন, আর তার সাথে আপনি যেটা মানে আমাকে এতক্ষণ বলছিলেন যে একটা আপনার চিন্তা ভাবনা ছিল যে আমি দেশের জন্য কিছু করতে চাই, তো কি করার কথা ভেবে, আর মানে কি ভেবে তখন কোন মাইন্ডসেটে আপনি আবার ফিরে এলেন ভারতে, এবং ভারতে ফিরে কিভাবে ভারতের জার্নিটা শুরু করলেন? কারণ একটা পরিচিতি, একটা মানে ইন্টারন্যাশনাল পর্যায়ে একটা পরিচিতি গড়ে তোলার পর আবার নতুন করে একটা জার্নি শুরু, সেটা কিভাবে হলো? আমার বাবা একটা কথা খুব অল্প বয়স থেকে আমাকে শিখিয়েছিলেন যে তোমাকে ঈশ্বর সুযোগ দিচ্ছেন, তাই তুমি আজকে লন্ডনের মতন শহরে তুমি এত সুযোগ পাচ্ছ, প্লাস আমার অক্সফোর্ডে যাওয়া, ইম্পেরিয়াল কলেজ অফ সায়েন্স থেকে পড়া, তো তোমারও কোথাও দায়বদ্ধতা এবং দায়িত্ব আছে যে তুমি নিজের দেশে ফিরে তোমার এই যে নলেজ বা সুযোগ যেগুলো পেয়েছো, সেগুলো তোমার নিজের দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দেবে। তো এটা আমার সবসময় মাথায় কাজ করতো। এবার একদম সত্যি কথা যে আমি খুব অল্প বয়স থেকে বলে না যে শ্রেষ্ঠ জায়গায় নেচেছি, শ্রেষ্ঠ মানুষদের সঙ্গে কাজ করেছি। আমি দুটো ইনসিডেন্ট বলবো। একটা হচ্ছে লন্ডনে থাকাকালীনই আমি ট্যুর করলাম আশা ভোসলেজির সঙ্গে, এবং সেটাও পুরো ইউএসএতে ওনার 50 ইয়ার্স প্লেব্যাক ইন্ডাস্ট্রিতে। তো আমার সিলেকশন হয়েছিল আশাদির সঙ্গে 1.5 মাস আমেরিকায় ট্যুর করলাম। আরেকটা হচ্ছে যে হঠাৎ করে একটা সুযোগ এলো যে আমি ফার্স্ট হাফে 1 ঘন্টা কথক সোলো নাচবো, আর সেকেন্ড হাফে পণ্ডিত রবিশঙ্করজি সোলো। মানে এইরকম প্ল্যাটফর্মে বা রয়্যাল অপেরা হাউসে, মানে প্রথম থেকেই একটা বলে না যে একটা মানুষের যে স্বপ্নগুলো থাকে, সেই স্বপ্নগুলো খুব তাড়াতাড়ি এসছে। এবং সেটার জন্য মানে আমি কি বলবো যে আমার সবসময় মনে হয় যে থ্যাংক ইউ গড, আর থ্যাংক ইউ টু মাই প্যারেন্টস এবং আমার গুরুদের। তবে যেটা আমার ক্ষেত্রে আমি নিজেকে যতটা বুঝেছি যে আমি একটা জিনিস করতে বেশি দিন ভালোবাসি না। যখন এগুলো সব পাওয়া হয়ে গেল, আমার প্রশ্ন হলো হোয়াট নেক্সট, এবার কি করতে চাই। সমস্ত পৃথিবীর সব দেশ ঘুরে ফেললাম,
সমস্ত অডিয়েন্সের কাছে নিজের কাজ পৌঁছে দিলাম, তাহলে এরপর কি করতে চাই? তখন আমার দেশে আসা শুরু হলো। যখন দেশে আসছি তখন আমার প্রাণ যেন মনে হচ্ছে আনন্দে আত্মহারা। আর যেই আমি লন্ডন হিথ্রোতে যাচ্ছি তখন মনে হচ্ছে আমার ভালো লাগছে না, আমার ডিপ্রেশন হচ্ছে। এবার দেশে আসার পর আমি মিট করলাম আমার গুরু এখন 2008 সালে শ্রদ্ধেয়া শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত মহাশয়। স্বাগতাদিকে দেখে আমি সাংঘাতিকভাবে অনুপ্রাণিত হয়েছিলাম। শুধু ওনার গান নয় বা ওনার শেখা নয়, উনি একটা কমপ্লিট আর্টিস্ট যাকে বলে। ওনাকে দেখে মনে হলো এই তো, এই মানুষটার মতন আমিও হতে চাই। কারণ আমিও নিজে বুঝে গেছিলাম যে আমি আঁকতে ভালোবাসি, গাইতে ভালোবাসি, নাচতে ভালোবাসি, লিখতে ভালোবাসি, ফটোগ্রাফি করতে ভালোবাসি, ভিডিও বানাতে ভালোবাসি, মানে আমি যে কোনো আর্ট ফর্মে বিরাজ করতে ভালোবাসি। আর ওনাকে যখন দেখলাম ইনিও সব কিছু করতে ভালোবাসেন। সেই থেকে আমার ওনার কাছে শেখা শুরু হলো। আর ওনার জার্নিটা আমাকে এমনভাবে টানলো যে আমার মনে হলো যে না, আমি দেশের মাটিতে ফিরবো, আমি দেশের মাটিতে কাজ করব। 2012-তে এই ডিসিশনটা নিতে আমার 2 সেকেন্ড লাগেনি, সব ছাড়লাম। আর মনে হলো, সবাই আমাকে বলেছিল ওই সময় যে তুমি খুব বোকামি করছো, তোমার তো পুরো সব কিছু সেট আপ, তুমি আর্টস কাউন্সিল থেকে ফান্ডিং পাচ্ছ, তোমার প্রোডাকশনস একের পর এক হচ্ছে, তো তুমি সব ছেড়ে চলে আসবে। আমার না রিস্ক নিতে বড় ভালো লাগে। যতক্ষণ না আগুনে পা দেবো না ততক্ষণ আমি থোড়ি বুঝবো যে এর পরে কি আছে। তাই চলে এলাম, একদম জিরো থেকে শুরু করলাম। কিন্তু আজকে তোমাকে এইটুকুনি বলতে পারি, আমি কিন্তু খুব আনন্দে আছি। আমার সৃষ্টির মধ্যে আমি আনন্দে আছি। আমি চাই যে আরো আরো ক্রিয়েট করে যেতে। ওনার এই শিল্প উনি যেইভাবে নিজের ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, তাতে তার ছাত্রীরা চিরকৃতজ্ঞ। তাদের কাছে তাদের গুরু ভগবান তুল্য। নমস্কার, আমি দেবলীনা লাহিড়ী, একজন কথক লার্নার। আমি আমার গুরু শ্রীমতী অনুরেখা ঘোষ ম্যামের কাছে কথক এখন শিখছি লখনৌ ঘরানাতে। ওনার সাথে জার্নি 6 বছরের হয়ে গেছে, হতে চলেছে 6 বছরের আমার জার্নি। ওনাকে আমি পেয়েছিলাম অনলাইনে খুঁজতে খুঁজতে। আমার বাড়ি আসানসোল, তো কলকাতায় এসে শুধু খুঁজেছি, যেটা ছোটোবেলা থেকে শিখেছি সম্পূর্ণ করতে পারছি না। তো এমন একটা মানুষ চাই যার হাত ধরে অনেকটা এগোতে হবে, তো সেটা আমার গুরু শ্রীমতী অনুরেখা ঘোষ ম্যাম। প্রচুর সোশ্যাল মিডিয়ায় ওনার ছবি দেখেছি, এমন এমন ছবি যেটা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছে। আমার গুরু অতি অবশ্যই একজন কথক এক্সপোনেন্ট, কিন্তু তার সাথে সাথে ওনার ক্রিয়েটিভিটি, ওনার রাবীন্দ্রিক যে কোনো জনারে উনি অসাধারণ। তো কোথাও না কোথাও ওই ক্রিয়েটিভ জিনিসটা আমাকে প্রচণ্ড ভেতর থেকে টানে। প্রত্যেকটা মানুষকে উনি ইন্সপায়ার করতে পারেন এবং প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে ইন্সপায়ার্ড হই। কোনো একটা বিকেলও খালি গেলে মনে হয় ভালো লাগছে না, ম্যাম আপনি কেন আজকে রাখলেন না ক্লাসটা, চলে যেতাম, গল্প করতাম গিয়ে, যত বলবো তত কম পড়বে। লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ হার। অনেক কিছু শেখার আছে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। উনি অনেস্টি, লয়ালিটি, কাজের প্রতি প্রচণ্ড লয়াল থাকা, আরও শিখতে চাই। আমি চাই ভগবান আশীর্বাদ করুক, কোনো দিন যেন ওই মানুষটার থেকে মানে জীবনে কোনো প্রবলেম চলে আসুক, সান্নিধ্যে থাকতে পারি যেন, তাহলে প্রচুর শিখতে পারবো, আরও শেখার আছে। এভাবেই যেন আমাদের পথ চলা একের পর এক হতে থাকে, এটাই চাই। নমস্কার, আমি অঙ্কিতা দাস, আমি একজন কথক স্টুডেন্ট। আমার গুরু শ্রীমতী অনুরেখা ঘোষ। আমি ওনার কাছে 2020 সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত টিল নাও এবং ভবিষ্যতে যতদিন আমি বাঁচব আমি ওনার কাছেই এইভাবে শিখতে চাই। কারণ উনি শুধু একজন খুব ভালো নৃত্যশিল্পী নয়, উনি একজন মাদার ফিগার। উনি প্রচণ্ড সবাই আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের গুরুবোনদেরকে, যেমন আমার গুরুবোন বলে গেল আগে, আমাদেরকে একসঙ্গে করে রাখেন। এবং ওনার সঙ্গে থাকাকালীন শুধুমাত্র কথক ইয়া প্রোডাকশন ক্রিয়েশন নয়, উনি আমাদেরকে এছাড়াও আনুষঙ্গিক অনেক কিছু শেখায়। কিভাবে একটা কোরিওগ্রাফি করতে হবে, কিভাবে সবাইকে নিয়ে চলতে হবে, কিভাবে এডিটিং করতে হবে, কিভাবে শেখাতে হবে। উনি
সমাজে যে লয়ালিটিটা, হার্ড ওয়ার্কটা, সেটাও আমাদেরকে উনি খুব ভালো করে শেখান, যাতে আমরা নাচের সঙ্গে সঙ্গে নিজেদেরকে আগিয়ে নিয়ে চলতে পারি। এভাবে উনি আমাদেরকে সব সময়ের জন্য ইন্সপায়ার করে। ওনার প্রত্যেকটা কাজ আমাদের কাছে খুব ইন্সপিরেশন দেয়। এই যে ইন্ডিয়ায় এসে নতুনভাবে কাজ শুরু করা, এই কাজের মধ্যে যেমন আপনার একটা ডান্স ট্রুপ রয়েছে, যেমন আপনার প্রোডাকশন হাউস রয়েছে, যেটার আপনি বরাবর স্বপ্ন দেখেছিলেন, তার পাশাপাশি কিন্তু আপনি একটা এনজিও চালাচ্ছেন। আপনি প্রচুর এরকম মানুষ যারা হয়তো তাদের সেই অন্ধকার দুনিয়া থেকে সেইভাবে আলোর প্রকাশ পাচ্ছে না, তাদেরকে নিয়ে আসছেন সমাজের সামনে, তাদেরকে সমাজের সামনে তুলে ধরছেন, তাদেরকে প্রতিষ্ঠিত করছেন। তো সেই জার্নিটা মানে সেটা কিভাবে শুরু হলো, আর কিভাবে ভাবলেন যে আমি এবার ওনাদের নিয়ে কাজ করতে চাই? আমার ভাবনাটা শুরু হয়েছিল যে যখন 2012-তে আমি ভারতবর্ষে ফিরলাম, কলকাতায় আইসিসিআর অডিটোরিয়ামে আমার প্রথম কথক সোলো হয়েছিল। সেখানে একজন অসাধারণ ব্যক্তিত্বের সঙ্গে আমার আলাপ হলো, শ্রীমতী অলকা মিত্র। অলকাদি উমেন ইন্টারলিঙ্ক ফাউন্ডেশন এই এনজিওটা চালান। তো উনি আমার নাচ দেখার পর উনি বললেন এসে যে, অনুরেখা, তোমার মধ্যে যে পাওয়ারটা ভগবান দিয়েছেন, তুমি কি এই পাওয়ারটা আমার মেয়েদের মধ্যে ছড়িয়ে দেবে? আমি তখনও ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি। বললাম আচ্ছা। তখন মধ্যম গ্রামে উমেন ইন্টারলিঙ্ক ফাউন্ডেশন বা নিজলয় হোম, যেটা উনি চালান, উনি আমাকে ওখানে আমন্ত্রণ জানালেন। আমি গেলাম, গিয়ে দেখলাম যে প্রায় 200টা বাচ্চা বাচ্চা মেয়ে, তাদের চোখের মধ্যে অনেক স্বপ্ন, এবং তাদের যে হাসিটা সেটা একটা মারাত্মক পজিটিভ হাসি। আমি ওদেরকে গিয়ে বললাম যে, শোনো, আজকে আমরা কথা বলবো না, আমি আমার নাচের মাধ্যমে কথা বলবো, আর তোমরা যেটা যে পারো তোমরাও সেটা দেখাবে। এইটা আমাদের ফার্স্ট কমিউনিকেশন। তারপরে অলকাদি বললেন, তুমি এদের নিয়ে কাজ করো। বললাম আচ্ছা। প্রথমে একটু ঘাবড়াচ্ছিলাম যে ওদের প্রত্যেকের আলাদা ব্যাকগ্রাউন্ড, এবং এরা হচ্ছে ট্রাফিকড ভিকটিমস। প্রথম দিন গিয়ে আমি ওদের গল্পগুলো শুনলাম, ওরা কোথা থেকে এসছে, ওদের বাবা মা কারা। বিশ্বাস করো, সেদিনকে আমার মনে হয়েছিল আমরা ডিপ্রেশনের কথা বলি, কোনো ডিপ্রেশন আমাদের নেই। ওদের যে মানে স্টোরিগুলো শুনে আমি আটকে উঠেছিলাম। তারপরে আমার মনে হলো যে ওদের স্টোরি দিয়েই আমি ওদের দিয়ে প্রোডাকশন করব, কারণ সেখানে একটা ট্রুথ বেরিয়ে আসবে। তাই ওদের দিয়ে আমার প্রথম কাজ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা অবলম্বনে দ্য আনটাচেবল, যারা সমাজ থেকে অচ্যুত। এবং এটা বারবার মনে হচ্ছিল যে ওরাও আমাকে বলছিল যে, দিদি, আপনি যতই আমাদের নিয়ে ভাবুন, আমাদের কিন্তু সমাজ হয়তো কোনোদিন অ্যাকসেপ্ট করবে না, কারণ ওদের তো একটা লেবেল আছে। আর দেখা যাক। তাই প্রথম যেদিনকে ওরা শো করলো আমার সঙ্গে, আমি বলেছিলাম, তোমাদের গল্প আমি কিচ্ছু বলবো না, তোমরা নাচবে, আর তারপর একটা ফিল্ম দেখানো হবে, তোমরা কারা। তো ওদের একটা ফিল্ম চললো, এবং ফিল্মটা দেখানোর পরে ওই ফিল্মটার মাধ্যমেই প্রকাশ হলো যে ওরা কারা। সমস্ত অডিয়েন্স না কোথাও গিয়ে তাদের চোখ দিয়ে জল বেরিয়েছে, এবং যখন স্ট্যান্ডিং ওভেশনটা ওদের কাজ দেখার পর যখন অডিয়েন্স দিল, আমার বুকটা সেদিনকে ভরে গেছিল যে আমি তো এটাই চেয়েছিলাম, আমি তালি চাই না। সেই থেকে ওদের সঙ্গে আমার বিভিন্ন কাজ, এবং আমি ভীষণভাবে কৃতজ্ঞ অলকাদির কাছে যে অলকাদি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন যে কিছু সমাজকে ফিরিয়ে দিতে পেরেছি, বা আমার মাধ্যমে আমি কিছু এম্পাওয়ারমেন্ট করতে পারলাম। তো সেই রকমভাবেই আমার জার্নি চলছে, এবং এই জার্নিতে আমি দুজনের নাম বলবো, অভিষেক গাঙ্গুলি এবং নন্দিতা সেনগুপ্ত। তারা আমাকে সাংঘাতিকভাবে অ্যাসিস্ট করেছে। তো এটা একটা বিশাল মেজর কাজ আমি করেছি, করব, আর অ্যাজ এ নারী হিসেবে আমি এখানে গর্বিত। এই যে আপনি মানে বারবার কথায় একটা বিষয় কিন্তু আসছে যে সমাজের না বলতে পারা কথাগুলোকে কথার মাধ্যমে নয়, নাচের মাধ্যমে ফুটিয়ে তোলা। তো এই বিষয়ের ওপরে যখন আপনি কাজগুলো করেন, তখন কি কি ধরনের কাজ আপনি এখনো অবধি করেছেন, যেগুলো আমরা মানে যদি একটু বুঝতে পারি যে কি ধরনের কাজ, সমাজের কোন কোন দিকগুলোকে নাচের মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব? আমার একটা কাজ ছিল অ্যাবর্শনের ওপর।
স্বাভাবিকভাবেই কোনো ক্লাসিক্যাল ডান্সার এই সাবজেক্টটা নিয়ে ভাববে না। ফিমেল ফিটিসাইড, তো সেটাকে একটা প্রোডাকশনের নাম দিলাম লেটার টু দ্য মাদার ফ্রম দ্য উম্ব। যে একটা বাচ্চা সে জন্মাতে চাইছে বা ভ্রূণ জন্মাতে চাইছে, তাকে জন্মাতে দেওয়া হচ্ছে না, তাকে মারা হচ্ছে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের গান না বাঁচাবে আমায় মারবে কেন তবে, বা আমি যেটা দিয়ে শুরু করলাম যে আমি তোমারই মাটির কন্যা জননী বসুন্ধরা, প্রত্যেকের অধিকার আছে বাঁচার। তাই আমাদের সমাজ যখন যেই শোনে যে কন্যা সন্তান, এবং এখনো গ্রামে কন্যা সন্তান হলেই সেই যে নারীর ওপর কি প্রচণ্ড টর্চার, এবং তাকে কোথাও এই ভ্রূণটাকে মেরে দেওয়া, এইটার থেকে আমার এই কাজটা হলো। তার পরবর্তীকালে গাইনোকোলজিস্টদের কনফারেন্স, এবং সেখানে যে আমাদের যে একটা মান্থলি যে সাইকেলটা নিয়ে, এটা নিয়েও একটা সমাজে প্রত্যেকটা নারী সেটা একটা ট্যাবু ফেস করে। তো সেইখান থেকে আমার মনে হলো যে এটাও তো একটা ভগবানের সৃষ্টি, এটা যদি না হতো তাহলে কি আমরা কেউ জন্মাতাম? তাহলে এই ট্যাবুটা কেন? এবং যেখানে আমরা মা কামাক্ষার কাছে পুজো দিতে যাচ্ছি যে যাতে আমাদের সব কিছু খুব স্মুথলি হয়, আর সেখানে এটাকেই আমরা একটা ট্যাবু করে রেখেছি, তো এটাও তো কোথাও একটা হিপোক্রেসি। এরপরে শুরু হলো যে যখন গত বছরের আমাদের কলকাতায় যে কাণ্ডটা হলো, আমি নাম করতে চাইছি না, বাট সেখান থেকে আমার মনে হলো যে আমরা যে এত মা দুর্গাকে পুজো করি, সেই পুজোটা কি ওই 5 দিনের পুজো, নাকি আমাদের প্রত্যেকের মধ্যে আছে হচ্ছে দুর্গা এবং কালী? তো সেইখান থেকে কি করে আমরা নিজেদের জাগাবো, সেই কাজটার নাম ছিল নো অ্যাবিউজ। আগামী 24শে সেপ্টেম্বর আমি একটা কাজ করতে চলেছি শোভাবাজার রাজবাড়ির নাট মন্দিরে, জাগো বন্যী শিখা। জাগো বন্যী শিখাটা এইখান থেকে আমার মাথায় এলো যে কলকাতা এবং দিল্লি হ্যাজ বিন টার্মড অ্যাজ দ্য ওয়ার্স্ট সিটি ফর ফিমেলস। তো এখানে যদি আমরা না জেগে উঠি বা না দাঁড়াই, তাহলে কিন্তু আগামী দিন অন্ধকার। আর আমার যেটা একটা চারিত্রিক যেটা গঠন বা বৈশিষ্ট্য, সেখানে অনেকেই আমার ক্ষেত্রে বলেন যে ভীষণ স্ট্রং পার্সোনালিটি, বা অনেক সময় এটাকে একটু খারাপভাবে বিদ্রূপ করে বলা হয়েছে ঔদ্ধত্য। আসলে এটা ঔদ্ধত্যও না বা স্ট্রং পার্সোনালিটিও নয়, এটা হচ্ছে যে আমার একটা বক্তব্য আছে, আমি আমার বক্তব্য থেকে নড়ব না, এবং কোনটা সঠিক বা কোনটা অন্যায়, অন্যায়কে দেখলে আমি প্রতিবাদ করি, আর ন্যায়কে দেখলে আমি সেখানে গিয়ে তাকে অ্যাপ্রিসিয়েট করি। তো এটা যদি আমাদের মধ্যে না থাকে, আমরা যদি কোথাও ভীত হই, তাহলে আমাদের ফেস করতেই হবে। তাই এই সমস্ত মেসেজগুলো আমি আমার ডান্সের মাধ্যমে প্রকাশ করব। যেই নাচ আজ তাকে এত পরিচিতি দিয়েছে, সেই নাচের মাধ্যমে তিনি দেশে বিদেশে নানা জায়গায় নিজেকে খুঁজে পেয়েছেন, নিজের শিল্পকে ছড়িয়ে দিয়েছেন। সেই নাচকে তিনি শুধুমাত্র নিজের পরিচিতি হিসেবে থামিয়ে রাখতে চাননি। তিনি চেয়েছিলেন যাতে এই নাচ তার জীবনের অঙ্গ হওয়ার পাশাপাশি আরও এমন নারী যারা নাচকে ভালোবাসেন তাদেরকেও পথ দেখানোর, তাদের একটা দিশা দেওয়ার, যাতে তারাও নাচের মাধ্যমে নিজেদের না বলা কথাগুলো ফুটিয়ে তুলতে পারেন এবং নাচকে নিজের পেশা হিসেবে গড়ে তুলতে পারেন। খুব সুন্দর অনেক কিছু আমরা আপনার লাইফটা যেভাবে আপনি নিজেকে তুলে ধরেছেন, সেটা হয়তো প্রচুর মানুষের কাছে ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়। এবং আপনার যে একটা কথা আপনি প্রথম থেকে বললেন যে আমি একটা কাজ করার পর ভাবি যে হোয়াট নেক্সট, এরপর আমি কি করব। তো সেইখান থেকে জানতে চাইবো যে এই যে আজকের এত পরিচিতি, আজকে যেই জায়গাটায় আপনি দাঁড়িয়েছেন, আজকে আপনি সমাজের জন্য যেই কাজগুলো করছেন, এরপর পরবর্তী সময় আপনি কি ভাবছেন, এরপর হোয়াট নেক্সট? দেখো, আমার আরেকটা খুব সাইড বাই সাইড চলে, যে আমার যে নিজের ফর্মটা কাথাক,
এই কাথাকটা না আমার কাছে একটা মহাসমুদ্র। আমি যত এগোচ্ছি তত মনে হচ্ছে আমি কত অল্প জানি, এবং এটা যদি মানুষ বলে বিনয়, একদম নয়, এটা সত্যিই আমার মনে হয় যে এই মহাসমুদ্রের মধ্যে আমি একটা ড্রপ এখন অবধি। তাই আমার শেখাটার যে একটা সাংঘাতিক ইচ্ছে, যেটা এখন অবধি আমি আমার গুরুর কাছে, গুরু বিদুষী শ্রীমতী দুর্গা আরিয়াজি, ওনার কাছে আমি শিখে চলেছি। আমার মনের ভেতর একটা প্রশ্ন ভীষণভাবে জাগছে যে কোথাও আজকের সময় গিয়ে এই ক্লাসিক্যাল ডান্স ফর্মগুলো ভীষণ স্ট্যাগন্যান্ট হয়ে যাচ্ছে। কথক, ভরতনাট্যম, ওডিসি যেগুলো আছে, তুমি দেখবে যারা ক্লাসিক্যাল ডান্স ফর্ম তারা ভালোবাসে বা তারা নিজেরা নাচে, তারাই আজকের অডিয়েন্স। যারা হয়তো নৃত্যের জগতে নেই তারা যে খুব একটা আসতে চায় তা নয়। অথচ যখন আমরা সিনেমা দেখি, সিনেমাতে একটা ওয়াইড অডিয়েন্স, একটা রক কনসার্ট ওয়াইড অডিয়েন্স। সবাই কি রক গান বাজনা বোঝে না? তাই আমার মনের ভেতর চলছে যে আমি ক্লাসিক্যাল ডান্স ফর্মটাকে কি করে একটা ওয়াইড রেঞ্জ অফ অডিয়েন্সের কাছে পৌঁছাবো, তার জন্য আমাকে কি করতে হবে, অর্থাৎ সময়ের প্রযোজ্য করে তুলতে হবে। সেখানে হয়তো কোথাও সোশ্যাল, কোথাও হয়তো প্রত্যেকেরই নিজস্ব বক্তব্য আছে, সেইগুলোকে তুলে ধরতে হবে। নয়তো ক্লাসিক্যাল ডান্স আর কেউ করবেও না, কেউ তার ক্লাসিক্যাল ডান্সটাকে দেখতেও যাবে না। এবং ইয়াং জেনারেশন তারা হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকমের নেটফ্লিক্স বলো, ইউটিউব বলো, একটা চকচকে জিনিস দেখে অভ্যস্ত। অথচ ক্লাসিক্যাল ডান্স মানে হচ্ছে ভীষণ একটা স্পিরিচুয়াল, ভীষণ একটা সুন্দর জিনিস। সেখানে উই আর লুজিং আউট অন দ্য ইয়াং জেনারেশন, অন দ্য ওয়াইড রেঞ্জ অফ অডিয়েন্স। তাই এইটা আমার একটা কোথাও স্বপ্ন যে আমি ডান্সকে একটা অনেক মাসের কাছে পৌঁছে দিতে চাই। অবশ্যই। আর এতক্ষণ আপনি সময় দিলেন, আপনার এই জার্নিটা, আপনার এই গল্পটা আপনি আমাদের সাথে ভাগ করে নিলেন। তার পাশাপাশি আমরা পুরো জার্নিতে যেই মানে মূল জিনিসটা ছিল সেটা হচ্ছে নৃত্য। আর সেই নৃত্যর যদি কিছু ঝলক বা কিছু, আপনি যেটা বললেন যে এক্সপ্রেশন, আপনার কথা যেটা আপনি মুখে না বলে সেটা আপনার মুদ্রার মাধ্যমে কিংবা আপনার এক্সপ্রেশনের মাধ্যমে আপনি ফুটিয়ে তোলেন, তার যদি কিছু মানে ছোট্ট দৃশ্য আমরা দেখতে পাই এবং আমাদের দর্শকদের দেখাতে পারি। অবশ্যই। আমরাও তো কথা বলছি, কথক শব্দটা এসছে হচ্ছে কথা থেকে। তো এখানের একটা, যেহেতু দুর্গাপুজো আসছে, মা দুর্গার উপরে একটা কবিত বলছি, এবং সেখানে আমি বলতে বলতেই সেই এক্সপ্রেশনটা চলে আসবে। জয় দুর্গে মা জগত তারিণী, শঙ্খ চক্র ধর, जगत निभारिणी, धाधा दंता परम स्वरूपा, माता रानी सब दुख निभारिणी, शेर वाली माँ जगत बखानी, धाने धाने तीटे जय कृपालिनी, दुर्गा दुर्गति असुर नाशिनी, तर 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 कट कट धर धर, तक घराने तक, धातरे कित तक, थेरे थेरे कित तक, हुं हुं फट फट, दुर्गा दुर्गी के, चंड चंडिके, भद्र काली के।
খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পারফরমেন্সের জন্য, আর তার পাশাপাশি আপনার এই এত সুন্দর জার্নিটা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং আশা করি আমাদের দর্শকদেরও আমাদের আজকের এই এপিসোডটা ভালো লেগে থাকবে। এবং ভিডিওটি ভালো লেগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই নতুন নতুন জার্নির, নতুন নতুন গল্পের কথা জানতে নজর রাখবেন জিও বাংলায়। ধন্যবাদ।